নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় নৃপতি চট্টোপাধ্যায়। নৃপতি চট্টোপাধ্যায় বাংলা ছবিতে এমন একজন কমেডিয়ান, যিনি অনেক ছবিতে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু খুব বেশিক্ষণ ধরে তিনি পর্দায় থাকেন। কিন্তু তাও তাকে আমরা মনে রেখেছি, তার কি কারণ, সেটাই আমি এই ভিডিওতে বিশ্লেষণ করে দেখাবো। এখন বলা যেতে পারে যে অনেক বছর ধরে যিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে এসেছেন, সে যুগের নামকরা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, বিশেষ করে হাস্যরসের ধারায় রঞ্জিত রায়, ফণী রায়ের মতো বাঘা বাঘা সহ অভিনেতাদের সঙ্গে যিনি সমান তালে তাল মিলিয়ে নিজেকে কমেডিয়ান বলে প্রতিষ্ঠা করে গেলেন, তিনি আর কেউ নন, তার নাম নৃপতি চট্টোপাধ্যায়। চেহারার চমক ছিল না, রোগা লম্বা, কথা বললে সামনের দাঁতগুলি উঁচু দেখায়, খিটখিটে কথা, চেপে চেপে উচ্চারণ, এই হলো নৃপতি। তার মিষ্টি ভদ্র ব্যবহারের জন্য সবাই তাকে ডাকত প্রভু বলে। 1907 সালের পূর্ববঙ্গের ঢাকা জেলার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন এই নৃপতি চট্টোপাধ্যায়। নারায়ণগঞ্জের হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি, কিন্তু লেখাপড়া তার বেশি দূর হয়নি, পড়া সম্ভব হয়নি। আর ভালোবাসতেন শুধু এখানে ওখানে ঘুরে বেড়াতে, কোথাও চুপচাপ বসে থাকা তার পোষাতো না। কলকাতায় এসে তিনি পরিচালক সুশীল মজুমদারের কাছে আশ্রয় পেলেন। সুশীল মজুমদারের ভাই ননী মজুমদারের সঙ্গে নৃপতি চাটুর্যের আগে আলাপ হয়ে গিয়েছিল। এই ননী মজুমদারই তাকে নিয়ে যান সুশীল মজুমদারের কাছে। এখন নৃপতি বাবু বা নৃপতি চট্টোপাধ্যায় কোনোদিনই বড় চরিত্রে অভিনয় করেন। উনি বলতেন ওর পাঠ কাটা সৈনিকের, নিজেকে তিনি অত্যন্ত সাধারণ মানের অভিনেতা বলে মনে করতেন। কিন্তু সে যুগের মানুষ তাকে জানতেন খুব বড় শিল্পী বলে, শ্রদ্ধাও করতেন। শূন্য থেকে কিছু সৃষ্টি করা যায় না বলে আমরা জানি, কিন্তু নৃপতি চট্টোপাধ্যায় শূন্য থেকে সৃষ্টি করতে পারতেন। এখানেই তার অসাধারণত্ব। এর প্রমাণ আমরা পেয়েছি ছবি বিশ্বাস যখন নতুন সুযোগের অপেক্ষায় দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, তখন এক ভদ্রলোক তার এমন নিন্দা করে বেড়াচ্ছেন যে তিনি নতুন কাজের সুযোগই পাচ্ছেন না। ভদ্রলোকের নাম হলো নৃপতি চট্টোপাধ্যায়। ছোটখাটো কমেডি রোলে ভদ্রলোক কাজ করেন, কিন্তু বড় বড় প্রডিউসার পরিচালকরা তাকে অত্যন্ত মান্য করেন। যথারীতি ছবি বিশ্বাস নৃপতি বাবুকে খুঁজতে লাগলেন। কালী ফিল্ম স্টুডিও থেকে বেরিয়ে আসার সময় একজন দূর থেকে নৃপতি বাবুকে দেখিয়ে দিলেন। ছবিবাবু তো অবাক, এই সরু লম্বা লোকটার এত ক্ষমতা হয় কি করে। একটু নিরিবিলিতে গাছের ছায়ায় ছবিবাবু নৃপতি বাবুকে ডেকে নিয়ে এগিয়ে সোজাসুজি প্রশ্ন করলেন, আপনি আমার পেছনে লেগেছেন কেন বলুন তো। নৃপতি বাবু তার স্বভাবসিদ্ধ রসিকতায় একবার ছবিবাবুর পেছন দেখে নিয়ে বললেন, কই, পেছনে লাগেনি তো। ছবিবাবু বললেন, আপনি আমার বদনাম করে বেড়াচ্ছেন কেন। নৃপতি বাবু এবার আরো সিরিয়াস, বললেন, বদনাম করার মতো কাজ করেন কেন। ছবি বিশ্বাস তো অবাক, আমি বদনাম করার মতো কি কাজ করেছি। বিভূতি বাবু বললেন, অন্নপূর্ণার মন্দিরে আপনি যে অভিনয় করেছেন, তাতে কি আপনি সুনাম আশা করছেন। কিন্তু সবাই তো বলছে ভালোই, তা বেশ, আপনি না হয় বুঝিয়ে দিন আমার ত্রুটি কোথায়। নৃপতি বাবু বললেন, আপনি সহ্য করতে পারবেন। ছবি বিশ্বাস গর্বের সাথে বলেছিলেন, আমি বনেদি বংশের ছেলে, সেটুকু উদারতা আমার আছে। প্রায় 1 ঘন্টা ধরে নৃপতি বাবু বোঝালেন ছবিবাবুর কোথায় ত্রুটি হয়েছে। তার হাঁটা চলা সবকিছু নিখুঁত সমালোচনা করলেন, কিন্তু সমালোচকের মতো নয়, বন্ধুর মতো করে। অবাক হয়ে গেলেন ছবি বিশ্বাস, কি অসামান্য পাণ্ডিত্য। ছবি বিশ্বাস নৃপতিবাবুর হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আজ থেকে আপনি আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমার সব দায়িত্ব আপনি নিন। আজ থেকে আমি আপনার নির্দেশ মতো চলবো। নৃপতিবাবু তখন আবার সেই কমেডিয়ান, তার সরু লম্বা হাতটা তুলে বললেন, তথাস্তু। 1962 সালে মোটর দুর্ঘটনায় ছবি বিশ্বাস মারা গেলেন। নৃপতিবাবু শয্যা নিলেন। এরপর জমায় মানুষের টানাটানি পর নৃপতিবাবু সুস্থ হবেন বটে, কিন্তু তাকে আর আগের মতো ফিরে পাওয়া গেল না। তার জুবিলি পার্কের বাড়িতে একটা আলাদা বিছানা ছিল ছবিবাবুর জন্য।
তিনি ওখানেই শুতেন, বসতেন। সেই বিছানায় নৃপতিবাবু নিজের কোনোদিন বসেননি শরীরবাবু মারা যাওয়ার পর, এমনকি অন্য কাউকে বসতেও দেয়। শরীর বিশ্বাসের ব্যবহৃত বিছানাতেই ছিল তার কাছে স্মৃতিচিহ্ন। সে যুগে প্রায় সব নামকরা কমেডিয়ান যে ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তার নাম হলো মিস প্রিয়ঙ্বদা। এখানে নৃপতি আরো সকলের মতো পান্থনিবাসের বোর্ডিং এর বাসিন্দা। একটা গেঞ্জি আর পাজামা পরে তিনি ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন জানলার কাছে। জানলা দিয়ে দেখা হলো পাশের বাড়ির বারান্দায় একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে। নৃপতি, যার নাম বিগলিত বন্দ্যোপাধ্যায়, তিনি আধুনিক কবিতা লেখেন আর প্রেম করেন পাশের বাড়ির মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়ের বাড়ির লোকেরা এটা একদম পছন্দ করেন না। ফলে পান্থনিবাসে সবাই তেড়ে এলো। নৃপতিকে বাঁচালো পান্থনিবাসের একজন বোর্ডার, তরুণ কুমার। তার নাম বিল্টু। বিল্টু এসে খুব তরপালো বিগলিত বাবুকে, বললো ফের যদি প্রেম করো তো এক চড়ে প্রেম করা বুঝিয়ে দেবো। সঙ্গে সঙ্গে নৃপতি অর্থাৎ বিগলিত বাবু বলে উঠলেন, আমিও ডলির মামাকে বলে দেবো তুমি ডলির সঙ্গে প্রেম করছো। এখন অসংখ্য ছবির অভিনেতা কৌতুক শিল্পী নিবেদিত চট্টোপাধ্যায়ের অভিনয় ক্ষমতা ছিল দুর্দান্ত। তার কৌতুক অভিনয়ের আড়ালে ছিল এক দার্শনিক মানুষ। নিবেদিত চট্টোপাধ্যায় সাধারণ জীবনযাত্রায় কতটা গ্রাম্য রস যুক্ত করতেন তার একটা উদাহরণ দেয়া যায়। কয়েকজনকে নিয়ে তিনি শুটিং করতে গেছেন আগ্রায়, উঠেছেন এক্সপ্রেস হোটেলে। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন তার সহশিল্পীরা, প্রতিদিন বেয়ারা এসে যখন ব্রেকফাস্টের জন্য ডাকতো তখন তিনি দৌড়ে বারান্দায় চলে যেতেন আর গুনতেন 1 2 3। সাথীরা চেপে ধরলেন, কি ব্যাপার, বলতেই হবে আপনাকে। অনেক বলার পর ব্যাপারটা বলেই ফেললেন। বলেন, প্রথম যেদিন এখানে এলাম দেখলাম লাঞ্চে মাংস আর ডিনারেও মাংস দিয়েছে। পরদিন সকালে দেখলাম এরা আদর করে একপাল কুকুরকে খাবার দিচ্ছে। মনে কেমন সন্দেহ হল, এরা কুকুরের মাংস খাওয়াচ্ছে না তো। সঙ্গে সঙ্গে কটা কুকুর আছে গুনে দেখলাম 17টা। সেই থেকে রোজ সকালে গুনে দেখি কুকুরের সংখ্যাটা ঠিক আছে কিনা। দু একটা কম হলেই বুঝবো যে কি হয়েছে। এই হলো নির্মতি চট্টোপাধ্যায়, যার অমায়িক ব্যবহার আর পরোপকারের প্রবৃত্তির জন্য শৈল বিশ্বাস, বসন্ত চৌধুরীর মতো মানুষরাও তাকে ডাকতেন প্রভু বলে। কিন্তু তিনি নিজেকে সবসময় গরু, মুখ্যু এসব বলতেন। কলকাতায় তিনি থাকতেন ইন্দ্রাণী পার্কে, কিন্তু বহুকাল চট্টগ্রামে কাটানোর ফলে পূর্ববঙ্গের স্মৃতিটা সবসময় তাকে ঘিরে রাখত। প্রায় তিনি ওখানকার সব মজার মজার গল্প বলতেন। কলকাতায় এসে তিনি সুশীল মজুমদারের কাছে আশ্রয় পান। টাকা পয়সার ওপর তার কোনোদিনই কোনো লোভ ছিল না। দিন চলে গেলেই হলো, প্রয়োজনের বেশি উপার্জনকে তিনি পাপ বলে মনে করতেন। সঞ্চয়কে তিনি মনে করতেন ঘৃণা। মনে মনে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। এটা খুবই অসাধারণ বৈশিষ্ট্য। সেরকম একজন কাজের লোকও পেয়েছিলেন তিনি। মেদিনীপুরের লোক, মাইনে দিতে চাইলে মাইনে দিতে চাইতো না। নৃপতিবাবু ওকে সেবক বলতেন। ওর আর সেবকের খাওয়া দাওয়ার খরচ চলে যেত, যদি উনি মাসে 5 দিন কাজ করতেন। তাই উনি মাসে 5 দিনের বেশি কাজই করতেন। কেউ যদি এসে অভিনয়ের কথা বলতো সঙ্গে সঙ্গে ওই ডায়েরি খুলে দেখে নিতেন। যেই দেখতেন 5 দিন কাজ হয়ে যাচ্ছে তিনি আর অভিনয় করতেন। আবার অন্যদিকে যদি সেবক সকালে উঠে বলতো, বাবু আজ ভাড়ারে কিছু নেই, তিনি তখনই পাজামা পাঞ্জাবি পরে স্টুডিওয় গিয়ে হাজির হতেন। একবার নিউ থেকে আসছে তপন সিং এর ছবির শুটিং চলছে। ছবিটা ছিল তপন সিং এর প্রধান সহকারী বলাই সেনের প্রথম ছবি সুরের আগে। নৃপতি বাবু সোজা তপন সিং বললেন, আমার মেকআপটা কি হবে তপনবাবু? তপনবাবু সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারলেন। বলাই সেনকে বললেন, ওর একটা কাজের ব্যবস্থা করে দাও। বলাইবাবু খুব চিন্তায় পড়লেন। সেদিনের শুটিং এ যে দৃশ্যটা ছিল সেটা হলো অন্ধ নায়ক সুজয় গাঙ্গুলি গান করবেন একটা ঘরোয়া পরিবেশে কয়েকজন শ্রোতার সামনে। সুমিতা সান্যাল নাচবেন। যারা শ্রোতা তাদের মধ্যে কোনো কথা নেই, তাদের সঙ্গে কি এত বড় অভিনেতাকে বসানো যায়? নৃপতিবাবু বললেন, আমি ওটাই করবো। দু একটা ক্লোজ আপ নেবে। আরে আমি আবার কবে এক্সট্রাঅর্ডিনারি হলাম? সব ছবিতেই তো আমি কাটা সৈনিকের পাঠ করি। নৃপতিবাবু কলকাতায় আদি বাবুদের মতো সাজ বসার সময় কোঁচাটা মুঠো করে ফুলের পাপড়ির মতো মেলে দিলেন। সুজয় গাঙ্গুলির মুখে গান গাইছেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গানের ভিতর 3বার এই করে টান আছে। নৃপতিবাবু ওই টানের জায়গাটায় সুযোগ নিলেন।
যে যে মুহূর্তে গানের এই টানটা আসছে উনি পরম সমজদারের ভঙ্গিতে এমন একটা অ্যাকশন দিলেন যে আশেপাশের সবকিছু তার কাছে ম্লান হয়ে গেল, এমনকি গানটা পর্যন্ত। ফলে দেখা গেল দর্শকরা নৃপতিবাবুকে তারিফ জানাচ্ছেন, এই হলেন একজন জাত শিল্পী। গুপি গায়েন বাঘাবাইন ছবিতেও তিনি কাজ করেছেন, মাসে দিন পাঁচেক কাজ করতেন। টালিগঞ্জ পাড়ায় মদ খাওয়ার টাকা জুড়লেই আর টিকিট নেই, টিকিটই তার দেখা পাওয়া যায় না, প্রতিটি তার এমনই অভ্যেস। এমনই একটা দিনে টালিগঞ্জ পাড়ায় হাজির হয়েছিলেন সত্যজিতের কাছে, গিয়ে শটান সত্যজিৎ বাবুকে বললেন যে আমার রোল। সত্যজিৎ বাবু আর চোখে আপাতমস্তক বিপ্রতীকে মেপে নিয়ে বললেন, আপনি দাঁড়াতে পারবেন তো? উত্তর এলো না। তা সত্ত্বেও ব্যবস্থা করলেন সত্যজিৎ, প্রহরীর রোল। আর সেই অর্থে কিছু নির্দেশ দেননি মানিকবাবু, জানতেন যা করার উনি করবেন, করেও ছিলেন। যাকে খাবারের লোভ দেখিয়ে চাবি হস্তগত করে পালাবে গুপি গায়েন বাঘাবাইন, কিন্তু তার থেকেও বেশি মনে থাকে এই প্রহরীকে, তার চিৎকার, রোগগ্রাসে গেলা, এই দৃশ্য আজও গায়ে কাটা দেয়। নৃপতির অভিনয় নিয়ে আর একটু বলে শেষ করা যেতে পারে এই এপিসোডটি। ভানু গোয়েন্দা জওয়ার অ্যাসিস্ট্যান্টের একটি দৃশ্য নৃপতি সেরেছেন পানু মামা। ভাগ্নি নপুরকে বলছেন, তোর বিয়ে ঠিক করেছেন জামাইবাবু। নূপুর বলছে, তুমি ছেলে দেখেছো মামা, কেমন দেখতে? পানুমা বলছে, খুব ভালো, লম্বায় 4 ফুট 6 ইঞ্চি। নূপুর, সে কি, আমি তো 5 ফুট 4 ইঞ্চি। পানুমা, তাতে কি, আর সব ভালো। তখন নূপুর বলছে, গায়ের রং? পানু মামা অর্থাৎ নৃপতির ডায়লগ, চমৎকার, কালো সোয়েটার পরলে মনে হবে খালি গায়ে দাঁড়িয়ে আছে, আর চোখ ও মুখ সুন্দর, তাকাতে বললে একসঙ্গে দুটো জিনিস দেখবে। আর নাকটা ভাঙা, ছোটবেলাতে ফুটবল খেলতে গিয়ে ভেঙে ফেলেছে, তবে মস্ত বড় ব্যবসা। তখন নুপুর জিজ্ঞেস করে, কিসের ব্যবসা? তখন নৃপতি চট্টোপাধ্যায় অর্থাৎ পানু মামা বলেন, রেড়ির তেলে। এত স্বাভাবিক ভাবে পা নাচাতে নাচাতে কথাগুলি বললেন নৃপতি, দর্শকরা মনে করলো এটা সত্যি, আর সত্যি মনে করে নুপুর বাড়ি থেকে পালালো। 1975 সালের 27 মে নৃপতি চট্টোপাধ্যায় ইহলোক ছেড়ে চলে যান। এরকম কমেডিয়ান আমাদের বাংলা ছবিতে অসংখ্য কমেডিয়ান আছেন, ছিলেন, এখনো আছে। যেমন তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার, নৃপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার। এক একজনের ক্যারেক্টার আলাদা, এদিকে কোথাও একই ছাঁচে ফেলা যাবে। নৃপতি চট্টোপাধ্যায়ের যে অভিনয় কৌশল, তার যে মুখের অভিব্যক্তি, হ্যাঁ, সেটা অত্যন্ত অসাধারণ। কমেডি সিনেমার ক্ষেত্রে একটা মাইলস্টোন বলা যেতে পারে। তাই আমার এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাকে আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে